নমস্কার। আজকে আমরা কথা বলবো আমেদাবাদের সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 এর ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে। 12ই জুন 2025 মানে কদিন আগেই লন্ডনগামী এই বোয়িং 3878 ড্রিমলাইনার বিমানটা টেক অফের বলতে গেলে সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল। হ্যাঁ, শহরের একটা হোস্টেলের ওপর, বিজে মেডিকেল কলেজ হোস্টেল। এক ভয়ঙ্কর ঘটনা। আমরা বিভিন্ন খবর, প্রত্যক্ষদর্শী কথা আর তদন্তের যা প্রাথমিক তথ্য পাওয়া গেছে সেগুলো মিলিয়ে বোঝার চেষ্টা করব যে ঠিক কী ঘটেছিল সেদিন আর এর প্রভাব কতটা গভীর। অবশ্যই। দেখুন, মোট 279 জনের মৃত্যু হয়েছে। এটা ভাবা যায়। এর মধ্যে 241 জন ছিলেন বিমানের যাত্রী আর ক্রু, আর বাকি 38 জন তারা মাটিতে ছিলেন, সাধারণ মানুষ, হোস্টেলের ছাত্র বা স্টাফ হবেন হয়তো। আর বিমানের 242 জন আরোহীর মধ্যে বেঁচে ফিরেছেন শুধু একজন। অবিশ্বাস্য। হ্যাঁ, একদম অলৌকিক বললেও কম বলা হয়। চলুন ঘটনার একটু গভীরে যাই। বিমানটা আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরেই একেবারে নিমেষের মধ্যে ওই হোস্টেল কমপ্লেক্সে আছড়ে পড়ে, আর তারপরেই বিরাট আগুন। ঠিক। আর একটা খুব দুঃখজনক খবর হল, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উনিও নিহতদের মধ্যে ছিলেন। তাই নাকি? ওহ, আচ্ছা, সময়ের ব্যাপারটা বলুন তো, ঠিক কতক্ষণের মধ্যেই ঘটনাটা ঘটল? সময়টা খুবই কম। টেক অফের মাত্র 11 সেকেন্ড পর, তখন বাজে দুপুর 1:39। পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেসেজ পাঠান। কি মেসেজ ছিল? মেডে, মেডে, নো থ্রাস্ট। এটা একটা আন্তর্জাতিক বিপদ সংকেত। ইঞ্জিনে কোনো পাওয়ার নেই, শক্তি আসছে না। 11 সেকেন্ডের মাথায়? হ্যাঁ, আর তার ঠিক 19 সেকেন্ড পরে, সব মিলিয়ে টেক অফের 30 সেকেন্ডের মধ্যে বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর বিমানটা ভেঙে পড়ে। মাত্র 30 সেকেন্ড? পুরো ব্যাপারটা ঘটে গেল? হ্যাঁ, মাটি থেকে খুব বেশি উপরেও উঠতে পারেনি। হিসাব বলছে মাত্র 650 ফুটের মতো উচ্চতায় পৌঁছেছিল, তারপরে নামতে শুরু করে। ভাবা যায় না। আর এই ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যে একজন বেঁচে ফিরলেন, এটা তো আরও বেশি করে অবাক করার মতো। অবস্থায় হাতে মোবাইল ফোনটা ধরে ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে আসছেন। কি বলছেন উনি? কিভাবে বাঁচলেন? রমেশের সিট নম্বর ছিল 11A। ওনার কথা অনুযায়ী বিমানের যে দিকটায় উনি বসেছিলেন সেই অংশটা বিল্ডিংয়ে সোজাসুজি ধাক্কা মারেনি। মাটিতে আছড়ে পড়ার পর কোনোভাবে এমার্জেন্সি দরজাটা ভেঙে যায় বা খুলে যায়, আর উনি সেখান দিয়ে বেরিয়ে আসতে পারেন। নিজের চোখে দেখেছেন অন্যদের? হ্যাঁ, উনি বলেছেন যে চোখের সামনে অন্যদের মারা যেতে দেখেছেন। উনি নিজে যে কিভাবে বাঁচলেন সেটা এখনো বিশ্বাস করতে পারছেন না। সামান্য পুড়েছে শরীর, হাসপাতালে আছেন এখন। এই ঘটনার কারণটা বোঝা এখন সবচেয়ে জরুরি। তদন্তের কি খবর? ব্ল্যাক বক্স দুটো কি পাওয়া গেছে? হ্যাঁ, দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার করা হয়েছে। ফ্লাইট ডেটা রেকর্ডার, যেটায় বিমানের সব টেকনিক্যাল তথ্য থাকে। FDR। হ্যাঁ। আর ককপিট ভয়েস রেকর্ডার, CVR, যেটায় পাইলটদের শেষ মুহূর্তের কথাবার্তা রেকর্ড থাকে। সিভিআরটা তো খুব গুরুত্বপূর্ণ হওয়ার কথা, তাই না? পাইলটরা কি কথা বলছিলেন? একদম। ওটা থেকে হয়তো দুর্ঘটনার আসল কারণটা বোঝা যাবে। যেহেতু পাইলট নিজেই নো থ্রাস্ট মেসেজ পাঠিয়েছিলেন, তাই প্রথমেই সন্দেহ করা হচ্ছে দুটো ইঞ্জিনই একসঙ্গে ফেল করেছে কিনা। যদিও এটা খুব বিরল ঘটনা। দুটো ইঞ্জিন একসঙ্গে খারাপ হওয়াটা সাধারণত হয় না। আর কি কি সম্ভাবনা দেখা হচ্ছে? পাখির ধাক্কা বা বার্ড হিট একটা সম্ভাবনা, অথবা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা, যেমন ধরুন ল্যান্ডিং গিয়ারের সমস্যা। ল্যান্ডিং গিয়ার কেন? কারণ কিছু ভিডিও ফুটেজে নাকি দেখা গেছে বিমানটা পড়ার আগে পর্যন্ত ল্যান্ডিং গিয়ার নামানোই ছিল। টেক অফের পর তো ওটা গুটিয়ে নেওয়ার কথা। আচ্ছা, এটাও তো একটা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ফ্ল্যাপসের সমস্যাও হতে পারে। আবার ক্যাপ্টেন সাবারওয়াল আর ফার্স্ট অফিসার দুজনেই বেশ অভিজ্ঞ ছিলেন, কিন্তু পাইলটের ভুলের সম্ভাবনাও তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই বোয়িং 787 ড্রিমলাইনার মডেলের এটাই প্রথম মারাত্মক দুর্ঘটনা। এর আগে এতজন মারা যাননি এই মডেলের কোনো দুর্ঘটনায়। সত্যি? এই বিমান তো খুব নিরাপদ বলে শোনা যায়। হ্যাঁ, এর সেফটি রেকর্ড খুবই ভালো ছিল এতদিন। তদন্তটা করছে কারা? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, AAIB। হ্যাঁ, এএআইবি মূল দায়িত্বে আছে। তাদের সাহায্য করার জন্য বোয়িং কোম্পানি আর আমেরিকার NTSB
মানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এক্সপার্টরাও এসেছেন। এয়ার ইন্ডিয়ার অন্য 787 বিমানগুলোর কি হবে? সেগুলোর পরীক্ষা করা হচ্ছে? হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার বাকি ৩৩টা 787 বিমানের অতিরিক্ত সেফটি চেক করা হচ্ছে, মানে বাড়তি নিরাপত্তা পরীক্ষা চলছে। আর এই দুর্ঘটনার যে মানবিক দিকটা, এতগুলো মানুষের জীবন চলে গেল, মৃতদেহ শনাক্ত করার কাজটা নিশ্চয়ই খুব কঠিন হচ্ছে। অত্যন্ত কঠিন আর মর্মান্তিক একটা প্রক্রিয়া। অনেক দেহই এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করতে হচ্ছে। ১৬ জুনের খবর অনুযায়ী ১২৫টা ডিএনএ স্যাম্পল ম্যাচ করানো গেছে, আর ৮৩ জনের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। খুব বেদনাদায়ক। সিভিল হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরিবারগুলোর সাহায্যের জন্য। এই ডিএনএ মেলানো আর দেহ হস্তান্তরের প্রক্রিয়াটা যতটা সম্ভব মসৃণভাবে করার জন্য। উদ্ধার কাজ, ত্রাণ, এগুলো নিশ্চয়ই সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল। হোস্টেলে ছাত্রদের কথাও শুনছিলাম। হ্যাঁ, কেন্দ্র আর রাজ্য সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, বীমা, এই বিষয়গুলো দেখা হচ্ছে। আর হোস্টেলের ওই ভিডিওটার কথাও ঠিক শুনেছেন। দেখা গেছে ছাত্ররা আগুন থেকে বাঁচতে মানে কাপড় ধরে বারান্দা দিয়ে নামার চেষ্টা করছে। খুব ভয়ঙ্কর দৃশ্য। বস, আমেদাবাদের এই দুর্ঘটনা নিঃসন্দেহে এক বিরাট ট্র্যাজেডি। তদন্ত শেষ হতে আর আসল কারণটা জানতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। তবে একমাত্র যাত্রীর ওইভাবে বেঁচে ফেরাটা এই অন্ধকারের মধ্যে সত্যিই এক অবিশ্বাস্য ঘটনা। একদম। আর এই দুর্ঘটনাটা আবারও আমাদের মনে করিয়ে দিল যে উড়ান প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ঝুঁকি কিন্তু থেকেই যায়। আর সেফটি প্রোটোকল, নিয়মকানুন নিয়মিত খতিয়ে দেখাটা যে কতটা জরুরি সেটা আবার প্রমাণ হলো। বিশেষ করে এমন একটা বিমানের ক্ষেত্রে যা এতদিন খুব নিরাপদ বলেই পরিচিত ছিল। তদন্তটা স্বচ্ছভাবে হোক, আর যা যা কারণ বেরিয়ে আসবে তার ভিত্তিতে যেন ভবিষ্যতে এমন ঘটনা আটকানোর জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হয়। সেটাই এখন সবচেয়ে জরুরি। প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দিয়েছে ঠিকই, কিন্তু জীবন যে শেষ পর্যন্ত কতটা অনিশ্চিত হতে পারে, এই ঘটনা বোধহয় তারই একটা চরম উদাহরণ হয়ে রইল।